ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই উঠ বলছি, আর কত ঘুমাবি? অনেক সকাল হয়ে গেছে। এবার কিন্তু ঘুম থেকে না উঠলে আমি পানি ঢেলে দেব। আর একটু ঘুমাতে দাও আম্মু। আমি তোমার ছেলে না? আমার সাথে এমন করছো কেন? দুপুর হতে চলেছে, সেদিকে তোর খেয়াল আছে? তাড়াতাড়ি উঠে নাস্তা শেষ করে আমাকে উদ্ধার কর। তুমি যাও, আমি আসছি। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আম্মু নাস্তা দিল। ও, নাস্তা করতে করতে পরিচয় পর্বতেই। আমি হাবিবুর রহমান সাগর। পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি। নাস্তা শেষ হলে বাইরে গিয়ে আমার বান্ধবীদের সাহায্য কর। কি সাহায্য করব? তারা এখানে কি করছে? আমাদের দ্বিতীয় তলায় ভাড়া নিয়েছে, তুই একটু ওদের সাহায্য কর। আমি কি চাকর নাকি? ধুর, ভালো লাগে না। নাস্তা শেষ করে বাইরে এলাম। এসে দেখি একটা ভদ্র মহিলা আর একটা পিচ্চি মেয়ে দাঁড়িয়ে আছে। তুমি সাগর না? জি আন্টি, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? জিনিসপত্রগুলো একটু উপরে তুলে দাও বাবা। আমার তো ছেলে নেই যে এই জিনিসপত্র তুলে দেবে। আমি তো আপনার ছেলের মতো, যা প্রয়োজন আমাকে বলবেন। আমি জিনিসপত্রগুলো তোলা শুরু করলাম। কি ভারী, বাপরে বাপ! জীবন যায় যায়, সারা দুপুর জিনিসপত্র তুলতে সময় চলে যায়। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আঙ্কেলকে দেখছি না? অফিসের কাজে বাইরে গেছে, সন্ধ্যায় চলে আসবে। তাহলে আমি গেলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে শুরু করলাম। আর কতদিন এভাবে বসে বসে খাবি? চাকরি করতে হবে না? একটু খেতে শুরু করছি, শুরু হয়ে গেছে। তোমার বান্ধবীর জিনিসপত্র তুলতে গিয়ে জীবন যায় যায় অবস্থা। তা কিছু না বলে চাকরি নিয়ে পড়লে আমি আর খাবো না। রাগে রুমে চলে এলাম, দিলাম একটা ঘুম। সন্ধ্যায় নিশির ডাকে ঘুম থেকে উঠলাম। সেই থেকে ঘুমাচ্ছিস? তোর ফুল গাছে পানি দেবে কে? তাই তো, তুই থাক, আমি এখনই যাচ্ছি। আমি ছাদে এসে ফুল গাছে পানি দিতে শুরু করলাম। হঠাৎ চোখ গেল ছাদের একটা কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে গোলাপ ফুল। আমার তো প্রচুর পরিমাণে রাগ হলো। আমার গাছের ফুল ছিঁড়ছে। আমি রেগে গিয়ে বললাম, এই মেয়ে, আমার গাছ থেকে ফুল ছিঁড়ছো কেন? মেয়েটা যেই আমার দিকে ঘুরলো, একটা বজ্জাত মেয়ে শয়তান। আই কুত্তা, তুই এখানে কেন? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। আমার বাসার ছাদে দাঁড়িয়ে আমাকে গালি দেওয়া। আগে জানলে এখানে বাসাই ভাড়া নিতাম না। এখানে একটা কুত্তা থাকে। হারামজাদি, তোকে আমি থাপ্পড় দিব। লজ্জা করে না এক্স বয়ফ্রেন্ডের বাসায় ভাড়াটিয়া হয়ে আসতে? আমি এক্ষুনি আম্মুকে বলছি। কি বলবি শুনি? আমি তোর এক্স বয়ফ্রেন্ড, জানা? আমিও জানলে তোর রুমে জিনিসপত্র তুলতে গিয়ে ভাঙচুর করতাম। আমাকে দিয়ে তুলছে, তার একটা গাধি মেয়ে আছে, সেই দিকে খেয়াল নেই। আসছে সাহায্যকারী, লুচ্চা কোথাকার। আমি কি লুচ্চামি করছি তোর সাথে? কিন্তু এবার করব। আমি হাবিবার কাছে এগিয়ে গেলাম, হাবিবাকে দেয়ালের সাথে চেপে ধরলাম। সাগর, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি হাবিবাকে ধরে চার ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। কি রে, এটাই বলে লুচ্চামি? আমি কারোর সাথে লুচ্চামি করি নাই। তুই যেহেতু বলিস, তার প্রতিশোধ নিলাম। হাবিবা হাঁপাতে হাঁপাতে বলল। এর ফল কিন্তু খারাপ হবে। হাবিবা রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। ফাজিল মেয়ে, আমাকে লুচ্চা বলার খবর করে দিয়েছি। আমি ছাদ থেকে নেমে রুমে এসে দেখি টমকে নিয়ে নিশি খেলা করছে। ভাইয়া দেখ, টম কিন্তু অনেক দুষ্টুমি করছে। কি করছে শুনি? তোর টম বিড়াল আমার জন্য দুধ রাখা ছিল, সব খেয়ে নিয়েছে। তুই তোকে খেতে দিস না। টম, আমার সাথে আয়। আমি রুমে এলাম। টম শোন, নতুন ভাড়াটিয়া এসেছে, তুই যেন ওদের বাসায় যাবি না। আর এই ছবি দেখ, যদি ওই ফাজিল মেয়ে হাবিবা তোকে নিয়ে যেতে আসে, তাহলে তুই থাপ্পড় মারবি। আমি টমকে রেখে চলে এলাম আড্ডায়। আমি ওখানে ছাড়বো না। আমি আজ ওর টমকে চুরি করে আনবো। আমার চেয়ে বিড়ালের উপর মায়া বেশি। পার্কে আমার সাথে দেখা করতে গেলে টমকে নিয়ে যেত। যেই ভাবা সেই কাজ। হাবিবা আমাদের বাসায় এসে কলিং বেল বাজালো। আম্মু দরজা খুলে দিল। তোমাকে তো চিনলাম না, কে তুমি মা? আন্টি, আমি আপনার বান্ধবীর মেয়ে। বাসায় ভালো লাগছে, তাই এলাম দেখা করতে। তুমি ভিতরে আসো।
হাবিবা আর আম্মু গল্প শুরু করলো। নিশি পড়ছে ওর রুমে। আচ্ছা আন্টি, এই বিড়ালটা এখানে সোফায় বসে আছে, এটা আপনাদের? ওর নাম টম, অনেক দুষ্টু, আমার ছেলের অনেক প্রিয় বিড়াল। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। টম, টম, আজ তোর একদিন কি আমার একদিন? হাবিবা টমের কাছে যেতেই টম ঠাস ঠাস করে চড় মেরে দিল। হাবিবা আবার নিতে গেল, এবার টম দিল কামড়। হাবিবা চিৎকার করে উঠল। নিশি আর আম্মু দৌড়ে এলো। টম, টম, আপুকে ছাড় বলছি, কামড়ে দিস না। নিশি টমকে ছাড়িয়ে নিল। টম চুপ করো। নিশি, তুই টমকে নিয়ে চলে যা। আন্টি, টম দেখছি অনেক দুষ্ট, আমাকে কামড়ে দিল, আবার আমাকে চোখ মোটা মোটা করছিল। দুষ্টু হবে না, আমার বদমাস ছেলেই তো ওকে ট্রেনিং দিয়ে শিখিয়ে রাখছে। মনে মনে বলতে শুরু করলো, বজ্জাত একটা। কখনো কাউকে কামড়ে দেয়নি, আজ প্রথম তোমাকেই কামড়ে দিল। ডাক্তারকে দেখানো লাগবে? আমি বেশি কিছু জানি না, তুমি সাগরকে জিজ্ঞাসা করতে পারো। ওকে আন্টি, এখনই আসি। বলিস কি, তোর এক্স গার্লফ্রেন্ড তোদের বাসার ভাড়াটিয়া? হারামজাদি শুধু শুধু আমার প্যারা দিত আর সবসময় সন্দেহ করত। তার আমরা জানি না, ফোন ব্যস্ত পেলে তোদের সাথে ঝগড়া শুরু করতো। আমি বদমাস মেয়ে পছন্দ করি না, কথায় কথায় আমাকে সন্দেহ, সেই জন্য আমি ব্রেকআপ করেছি। হারামজাদি এমন দোয়া করছে, আজ পর্যন্ত একটা জিএফ হলো না। বাদ দে এইসব, দেখবি একদিন ঠিকই হয়ে যাবে। আচ্ছা আমি এখন আসি, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমি সোজা বাসায় ফিরে এলাম, তখনই টম আমাকে দেখে কাছে চলে এলো। কি হয়েছে, এমন করছিস কেন? আজ টম অনেক বেয়াদবি করেছে, হাবিবাকে কামড় দিয়েছে। আমি মনে মনে অনেক খুশি হলাম, আমার টম আমার মতো হয়েছে। হাবিবাকে? তুই চিনবি কি করে? আমার বান্ধবীর মেয়ে, অনেক সুন্দরী দেখতে। আমি আবার মনে মনে বললাম, পেতনি একটা, সে নাকি সুন্দরী। কিছু বললি না? কোথায় কিছু বলি নাই। আমার খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। আম্মু আমাকে খেতে দিল। আমি খাওয়া দাওয়া শেষ করে যেই উঠতে যাব, তখন কলিং বেল বেজে উঠল। সাগর, দেখ তো কে এসেছে। যাচ্ছি। আমি দরজা খুলে দেখি আন্টি এসেছে, আর তার সাথে 2 মেয়ে। আন্টি ভিতরে আসুন। কি রে, এত রাতে তা কি মনে করে? আসলে হাবিবার হাত অনেক ব্যথা করছে, কান্নাকাটি করছিল, তাই ডাক্তারের কাছে যেতে হবে। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে টম কাউকে কামড়ে দিবে। আমার মেয়ে যে অনেক দুষ্টু, আমার মনে হচ্ছে টমকে কিছু করেছিল। সাগরকে বলে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে বল। সাগর, হাবিবাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আয়। আমি এবার পড়লাম মহাবিপদে। আচ্ছা যাচ্ছি। আমি আর হাবিবা রাস্তায় এসে একটা রিক্সা ডাকলাম। মামা কোথায় যাবেন? সামনের মোড়ে ডাক্তারের কাছে। আমি উঠে বসলাম, কিন্তু হাবিবা দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তাতে তোর কি? হাবিবা রিক্সায় উঠে বসলো, তবে অনেকটা দূরত্ব রেখে। রিক্সায় চলতে শুরু করলো। পড়ে যাবি, তখনই আমার আবার দোষ হবে। মনে হচ্ছে এর আগে কোনো ছেলের পাশে বসিস নাই। বসি নাই, তাতে তোর কি বজ্জাত ছেলে? আমি রাস্তায় কিছু না বলে ডাক্তারের কাছে এলাম। হাতে এমন করে কিসে কামড়ে দিয়েছে? একটা বিড়ালে যেমন তার মালিক, তেমনি বিড়াল। একটা ইঞ্জেকশন দিতে হবে, বিষ হতে পারে। আমার খুব ভয় করে ইনজেকশন দেখলে, আমি ইনজেকশন দেব না। আপনি ইঞ্জেকশন দেন, আমি দেখছি। ডাক্তার ইঞ্জেকশন নিয়ে হাবিবার কাছে এলো। ভালো করে ধরো যেন নড়তে না পারে। আমি হাবিবাকে শক্ত করে চেপে ধরলাম। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিল। হাবিবা তো আমাকে জড়িয়ে ধরে আছে, ভয় করছে, সেই জন্য। হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দে। হাবিবাকে ছাড়িয়ে দিয়ে ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে হাঁটতে শুরু করলাম। তোর টম আমায় কামড়ে দিল কেন? এই জন্য আমাকে ইনজেকশন দিতে হলো। আমি সন্ধ্যার দিকে একটা শাকচুন্নির ছবি দেখিয়ে কামড়াতে বলছি। আমি এর প্রতিশোধ নেব, শয়তান ছেলে। তুই একটা পেতনি। আমি আর হাবিবা ঝগড়া করতে করতে বাসায় ঢুকতে যাব, তখনই হাবিবার পিছনে দিলাম একটা লাথি। আমি তোকে দেখে নিব। হাবিবার আগে গজগজ করতে করতে উপরে চলে গেল। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ, রেডি, একটু বের হচ্ছি, তখনই উপর থেকে কে যেন আমার গায়ে পচা পানি ঢেলে দিল। আমি উপরে তাকিয়ে দেখি, শাকচুন্নি, তুই আমার গায়ে পানি দিয়ে গোসল করে দিলি। দেখ কেমন লাগে, শরীর থেকে কেমন সুগন্ধ বের হচ্ছে। কি দুর্গন্ধ রে বাবা, বমি বমি পাচ্ছে। এখনই গোসল করতে না হলে অজ্ঞান হয়ে যাব। এই যে পেতনি, পরের সুদ আসলে ফেরত দেব, তার জন্য অপেক্ষা কর। বাসার ভিতরে ঢুকলাম। এই এই, আপনি কে আর আমাদের বাসায় ঢুকছেন কেন? চুপ কর হারামি, আমি তোর ভাইয়া।
তা তোর এই অবস্থা করেছে কে শুনি? যে করেছে অনেক ভালো করেছে। দেখবি তুই। নিশি দৌড়ে পালিয়ে গেল। আমি রুমে এসে বাথরুমে ঢুকে গোসল করছি, কিন্তু শরীরের দুর্গন্ধ যাচ্ছে না। অনেকক্ষণ গোসল করলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি ফোনে একটা মেসেজ এসেছে। নাম্বার কার্ড চিনতে পারলাম। মেসেজটা ওপেন করে দেখি মেসেজটাতে লেখা আছে আই লাভ ইউ। আমি রাগে রাগে ফোনটা দিলাম ওই নাম্বারে, কিন্তু কল কেটে দিচ্ছে। নিশি এলো রুমে। ভাইয়া, আম্মা তোকে ডাকছে। ঠিক আছে, যাচ্ছি। আমি আম্মুর কাছে এলাম। এই নে বাজারের লিস্ট, এই অনুযায়ী বাজার করে আনবি। অনেক বেলা হয়ে গেছে, এই রোদের মধ্যে আমি যেতে পারবো না। তোর আব্বু অফিসে গেছে, আমি তো আর বাজার করতে যেতে পারি না। যা না বাবা, তুই না আমার একমাত্র ছেলে। আমি তো মনে মনে বললাম, কাহিনী কি? এত ভালো ব্যবহার করছে কেন? সব সময় ঝগড়া করে, এটা করিস না ওটা করিস না। কেন, বাসায় কি কেউ আসবে? তোর আন্টিদের দাওয়াত করছি, তুই একটু তাড়াতাড়ি করে বাজার করে আন। আমি বাজার করতে চলে এলাম। মামা লিস্ট অনুযায়ী আমাকে সবজি দেন। ওকে মামা। সবজি কেনা শেষ করে গেলাম মাছ মাংস কিনতে। এই যে রুই মাছের দাম কত করে? বেশি না, আপনি নিলে 250 টাকা নিব। আচ্ছা দেন। আমি দামাদামি করলাম না, জানেন তো মাছ বাজারে কেমন সুগন্ধ। মাংস কিনে বাসায় ফিরে এলাম। গেঞ্জি ঘামে ভিজে গেছে। আমি কলিং বেল বাজালাম। নিশি এসে দরজা খুলল। তোর শরীর থেকে এত ঘামের গন্ধ আর মাছ পাচার গন্ধ করছে। তাড়াতাড়ি আমার কাছে বাজার দিয়ে গোসল করে নে। আমি নিশির কাছে বাজার দিয়ে আমার রুমে এসে অবাক হয়ে গেলাম। হাবিবা কি করছে? এই, তোকে আমার রুমে আসতে কে বলছে? কেউ না, আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। ইস, কি দুর্গন্ধ বের হচ্ছে। তাতে তোর কি? আমি হাবিবাকে রুম থেকে বের করে দিয়ে গোসল করে বের হলাম। টমকে দেখছি না, মনে হয় রান্নাঘরে আছে। রান্নাঘরে এসে দেখি টম বসে বসে আম্মুর মাছ মাংস কাটা দেখছে। টম মাছ মাংস খাবে বলে আমার পিছন ছাড়ছে না, তুই ওকে নিয়ে যা। ছোট থেকে টম মাছ মাংস দুধ খেয়ে বড় হয়েছে, এখন কি আর লোভ সামলাতে পারে? টম এখানে বসে থাকুক। সোফায় এসে টিভি দেখতে লাগলাম। ভাইয়া, হাবিবা আপু না অনেক ভালো। দেখ আমাকে কেমন করে সাজিয়ে দিয়েছে। পেতনির মতো লাগছে, দুটাই পেতনি, যত সব। আমি পেতনি, তোর বউ পেতনি। সকালের কথা মনে আছে? নোংরা পানি দিয়ে গোসল করিয়েছি। সুদে আসলে তুলবো, ফাজিল মেয়ে, ভালো লাগছে না। তাই রুমে চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কানের মধ্যে কিসের সুরসুটি লাগছে। চোখ মেলে দেখি হাবিবা। আমি এবার তোকে ছাড়বো না। কি করবি তুই আমার সাথে, লুচ্চা কোথাকার? দেখাচ্ছি মজা। আমি উঠে হাবিবার হাত চেপে ধরলাম। আজ তুই শেষ। হাবিবা পিছাতে পিছাতে বলছে, খবরদার, আমার সাথে কিছু করবি না। দেওয়ালের সাথে ধাক্কা লেগে গেছে। তুই আমাকে লুচু বলছিস? আমি তোকে মজা দেখিয়ে দেব। হাবিবা ঠোঁট দুটো কাঁপছে। আমি আমার ঠোঁট এগিয়ে নিয়ে গেলাম। দেখি হাবিবা চোখ বন্ধ করে আছে। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। তুই আমাকে মারলি কেন? তুই যে বড় লুচ্চামি করতে এসেছিস আমি বুঝি না। তখনই হাবিবা এমন জায়গায় লাথি মারলো, আমিও কম কি, আমিও জায়গায় মতো মেরে দিলাম। ও, মরে গেলাম গো। কুত্তা, তুই এমন জায়গায় লাগতে মারলি, আগে জানতাম না। আমি তো ছটফট করছি, হাঁপাতে হাঁপাতে বললাম, কুত্তা তুই আমার কোন জায়গায় মারছিস? আমি সোজা বেডের উপরে শুয়ে পড়লাম। হাবিবা আমার পাশে শুয়ে ছটফট করছে। কিছুক্ষণ পর একটু সুস্থ হলাম। হাবিবা এখনো শুয়ে আছে। আমি হাবিবাকে একটু মাথায় পানি ঢেলে দিলাম। যাক, বাঁচলাম। আমি আর কোনো কথা না বলে সোজা খাওয়ার টেবিলে এসে বসলাম। কি রে, তুই একা কেন? হাবিবা কই? হাবিবা যে তোকে ডাকতে গেল। আসছে। আমি খেতে শুরু করলাম। পাশে আঙ্কেল আন্টি বসে আছে, সেই দিকে আমার খেয়াল নেই। এই যে আমি এখানে, আন্টি আমাকে খেতে দাও। হাবিবা আমার পাশে বসে পড়ল। আমার রাগে শরীরটা চলছে। হাবিবার ছোট বোনের নাম তো জানা হলো না। হাবিবার ছোট বোন, তার নাম বলল জান্নাত। বা সুন্দর নাম, যেমন দেখতে আর শান্ত। সেই থেকে চুপচাপ বসে আছে, নড়াচড়া করছে না। কতটা শান্ত পরে বুঝতে পারবেন। সবাই গল্প শুরু করে দিল। এইসব আমার ভালো লাগে না। আমি হাবিবার দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমাকে হুমকি দিয়েছে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম টমকে নিয়ে। টম, তুই চুপচাপ কেন? হারামিকে আবার কামড়ে দিতে পারলি না? টম আমার পাশে ঘুমিয়ে পড়ল।
বিড়ালটা 24 ঘন্টায় 18 ঘন্টা ঘুমায়। যাহ বাবারে, টম ঘুমিয়ে পড়ল। আমি ফেসবুকে নিউজ ফিড দেখছি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি জান্নাত। ভাইয়া আমি আসবো? আসো। জান্নাত এসে আমার পাশে এসে বসলো। তুমি কিসে পড়ো? 10ম শ্রেণীতে পড়ি। আমি অবাক হয়ে গেলাম। পিচ্চি মেয়ে 10ম শ্রেণীতে পড়ে? তুই তো অনেক পিচ্চি, আমার বিশ্বাস হচ্ছে না। আমি মোটেও পিচ্ছি না। আমার না খুব ভালো লাগছে এই বাসায় এসে। ও থাকলে আরো বুঝতে পারবে। আমার টমকে অনেক পছন্দ হয়েছে। আমি কি একটু ওকে নিয়ে যেতে পারি? আচ্ছা নিয়ে যাও, তবে সাবধানে। আমি মনে মনে বললাম, টম আজ আমার হাবিবাকে পিটুনি দেবে। জান্নাত টমকে কোলে তুলে নিয়ে রুমের দরজা পর্যন্ত চলে গেল। আমার না আপনাকে অনেক ভালো লাগছে। জান্নাত দৌড়ে চলে গেল। লে হালুয়া, এটা দেখি হাবিবার চেয়ে এক ধাপ এগিয়ে। রুম থেকে বের হয়ে এসে দেখি সবাই গল্প করছে। ভাইয়া, কাকে খোঁজা হচ্ছে শুনি? কাউকে না, আমি টমকে খুঁজছি। জান্নাত নিয়ে গেছে। আমি বুঝছি, আমাকে বোঝাতে হবে না। তুই হাবিবা আপুকে লাইন মারার চেষ্টা করছিস। লাইন মেরে লাভ নেই। যা আমার সামনে থেকে। শাকচুনির সাথে আমি করব প্রেম? আর কোনো মেয়ে নেই নাকি? মেয়ের অভাব পড়ছে? নিশি বকা দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে এলাম। কি মামা, কেমন চলছে? কাল দেখলাম এক রিকশায় রাতের বেলায় ডুবি ডুবি জল খাচ্ছে। থাম তোরা। গতকাল টমকে শিখিয়ে দিয়েছিলাম হাবিবাকে কামড়ে দিতে, তাই হলো অবশেষে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। আমরা বুঝি। তোর এই বাদ দে তো, তোরা বিয়ে করছিস কবে? বাসা বলছে যে এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে, না হলে আমি বিয়ে করব না। যাক ভালো। হঠাৎ মেসেজের শব্দ। মেসেজ ওপেন করে দেখি সেই নাম্বার থেকে এসেছে। সারাদিন ঘোরাঘুরি করলে চলবে? কিছু একটা করে আমাকে নিয়ে যাও। আমি তো রেগে আগুন হয়ে গেলাম। এমন করছিস কেন? এই দেখ, কে যেন আমার সাথে ফাইজলামি করছে। আমার মনে হচ্ছে তোকে চিনে না হলেও এমন মেসেজ দেয়। আমি বাসায় চলে যাচ্ছি, ভালো লাগছে না। এখানে সন্ধ্যা হয়নি। আমি সোজা বাসায় এসে ছাদে চলে এলাম। একটা চেয়ারে বসে পড়লাম। এইদিকে টম আর কত ঘুমাবি? উঠ বলছি। হাবিবা টমের কথা শুনে জান্নাতের রুমে এলো। তুই টমকে কোথায় পেলি? আমার কাছে দে। আমি সাগরের কাছ থেকে নিয়ে আসছি। তোর বড় ভাইয়া বলতে পারিস না বেয়াদব? আমার না খুব ভালো লাগছে। আপু তুই একটু প্রেম করিয়ে দে না। হাবিবা তো আকাশ থেকে পড়লো। বলে কি বিয়াদবটা? একটু জোরে বলল। বেয়াদব। এতেই টমের ঘুমটা ভেঙে গেল। টম চোখ বড় বড় করে তাকিয়ে। চুপ, একদম চুপ। এতেই টমের রাগ বেড়ে গেল। টম হাবিবাকে দিল থাপ্পড়। হাবিবা ভয়ে দৌড়ে রুমে চলে গেল। টম গিয়ে ও রুমের ফুলদানি ভেঙে বাসায় ফিরে এলো। আপু তুই ঠিক আছিস? তবে আমার পছন্দের ফুলদানি ভেঙে গেছে। আমি ছাড়বো না সাগরের বাচ্চা। হাবিবা জানে আমি ছাদে আছি। সোজা ছাদে এসে চেয়ারে লাথি মারলো। তোর এত বড় সাহস, আমার চেম্বারে লাথি মারিস? বেশ করেছি। তোর আদরের বিড়াল আমার ফুলদানি ভেঙে দিয়েছে আর আমাকে মারছে। ভালো করছে। আমার কাছে কেন এসেছিস? লজ্জা করে না এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? না, আমার লজ্জা করে না। তুই আগে বল আমার ফুলদানির টাকা দেবে কে? কই দেখি। আমি ফুলদানি নিয়ে দিলাম ছাদ থেকে ফেলে। আমি কোনো টাকা দেব না। আজ তোর একদিন কি আমার একদিন। হাবিবা যেই মারতে এলো আমি চেয়ারটা সরিয়ে নিলাম। তখনই ধপাস। এই কুত্তা উঠ আমার শরীরের উপর থেকে। আমাকে আবার কিস করে। লজ্জায় লাল হয়ে গেল। আমি হাবিবাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালাম। লুচু কোথাকার, বদমাইশ বলে নিচে চলে এলাম। হাবিবা বেয়াদব কোথাকার, আমাকে 2টা কিস করছে। প্রেম করার সময় সাহস পাইনি। হাবিবা মনে মনে বলছে আর খুব হাসাহাসি করছে। দুষ্টু কেন বোঝে না? আমি আজও তাকে অনেক ভালোবাসি। সাগর আগে এমন ছিল না, আমার জন্য পরিবর্তন হয়ে গেছে। কি মনে করছে? সারাদিন আমার সাথে বিরক্ত করবে? পারবে না। ভাইয়া কি করছিস? কিছু না, বসে আছি। দেখতে পাচ্ছিস না? টম কোথায়? আম্মুর কাছে আছে। জান্নাত এসে টমকে দিয়ে গেছে। ও ভালো, তুই পড়তে বস। আমি রুমে এসে টেবিলের উপরে তাকিয়ে দেখি একটা চিঠি। চিঠি খুলে পড়তে শুরু করলাম। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি 2 দিন। ইতি জান্নাত। কি শুরু করলো বুঝতে পারছি না। কি রে, সারাদিন তো কাজ নেই, বাসায় একটা কাজও করিস না। আবার শুরু হয়ে গেল। বাসায় থাকা দুষ্কর হয়ে গেছে। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়লাম। তখনই
হাবিবার সাথে দেখা। ঢঙের মতো যাচ্ছে, দেখলে শরীর জ্বালা করে। কই দেখি কোন জায়গায় পুড়ে গেছে, একটু পানি ঢেলে দেই। দুর্বল। আমি এবার হাবিবাকে টানতে টানতে ছাদে নিয়ে চলে এলাম। তোরা কি শুরু করছিস? কই কিছু না তো, কি হয়েছে শুনি। এই দেখ, জান্নাত আমাকে চিঠি দিয়েছে। আমার বোন তোকে চিঠি দিয়েছে, অন্য মেয়ে হলে জুতা দিত। পড়াশোনা শেষ করে চাকরি করবে কিনা, বাপের হোটেলে খাচ্ছে। তাতে তোর বাপের কি? তুই কি আমারে খেতে দিস? তোকে খেতে দিতে আমার বয়েই গেছে, আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না। আমার সাথে প্রেম ছিল, এতে তুই ধন্য। আমি কিছু জানি না, তুই জান্নাতকে মানা করে দিস। বাহ, তোর গাল অনেক সুন্দর তো। সেটা তো সবাই বলে, তাতে তোর কি আসে? দেখবি হাবিবার 2 গালে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে এলাম। তা আমার গালে দাগ বসে গেছে, আমি এখন নিচে যাব কি করে? হাবিবা মুখ ঢেকে নিচে এলো। আপু, তুমি মুখ ঢেকে আছো কেন? এমনি, আমার এখন কথা বলার সময় নেই। না, আমি তোমার মুখ দেখবো। নিশি জোর করে মুখ থেকে কাপড় সরিয়ে দিল। তখনই জান্নাত এসে হাজির হলো। আপু, তোর গালে কামড়েছে কে? টম কামড়ে দিছে। বিড়ালের দাঁতের দাগ এমন না, সত্যি করে বলো। না বলে আমি কিন্তু আম্মুকে ডাকবো। হাবিবা বাধ্য হয়ে বলতে হলো। ওই হাবিল্লা আমারে কামড় দিয়েছে। উফ, কি ব্যথা করছে। তার নাম কি একবার বলো, তাকে ছাড়বো না। হাবিল্লাকে? কে আবার, তোর ভাইয়া? দুইজন অবাক হয়ে গেল। ভাইয়া তোকে কামড়ে দিয়েছে? তুমি ভাইয়ার নাম জানলে কেমন করে? তুমি আমার সাগরের সাথে কি করছো? তোর না, আমার বয়ফ্রেন্ড। আমি বললাম আমি সাগরকে ভালোবাসি, তাই তুইও পছন্দ করে বসছিস? আপু, আসল কাহিনী বলো তো শুনি। আমি আর তোর ভাইয়া প্রেম করতাম, তোর সাথে আমার প্রতিদিন ঝগড়া হতো। আমি ওকে সব সময় প্যারার মধ্যে রাখতাম। 4 বছর পর তোমার ভাইয়া পড়াশোনা শেষ করে, কিন্তু চাকরি করবে না। তারপর কি হয়েছে? আমি তোমার ভাইয়াকে সন্দেহ করতে শুরু করলাম। ফোন ব্যস্ত থাকতো, চাকরির কথা বলে কথা বলা বন্ধ করে দিত। একদিন একটা মেয়ের সাথে তোমার ভাইয়াকে দেখি, আমি জানতে চাইলাম, বলল তার ফ্রেন্ড। আমি সাগরকে থাপ্পড় মেরে চলে আসি। আপু, তুই মিথ্যে বলছিস, সাগর আমার। তার কিছুদিন পর সাগর আমার সাথে ব্রেকআপ করে দেয়। পরে জানতে পারি মেয়েটা সাগরের ফ্রেন্ড ছিল, নীলের জিএফ। আমি সত্যিই ভালোবাসি, তাই সন্দেহ করতাম। আমি কি জানতাম সেই সন্দেহ আমার কাল হয়ে দাঁড়াবে? আপু, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি ভাইয়া ভুলে যাব, এখন ভাইয়ার সাথে তোকে আবার প্রেম করিয়ে দেব। তোরা কাউকে আবার যেন বলে দিস না, আমি কিন্তু মহা বিপদে পড়বো। ঠিক আছে। জান্নাত তো সাই দিল। আরো কিছুক্ষণ গল্প করে নিশি বাসায় ফিরে এলো। কোথায় ছিলি এতক্ষণ ধরে? উপরে ছিলাম, আপুর সাথে গল্প করছিলাম। কে যেন আপুকে কামড়ে দিছে, বেটা বদমাইশ। চুপ কর, রুমের দিকে যা। আমি রুমে এসে শুয়ে পড়লাম। না, হাবিবার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়ে যাচ্ছে। ফোনে শব্দ শুনে হুঁশ ফিরল। দেখলাম একটা মেসেজ এসেছে। আবার মেসেজটা ওপেন করে দেখি, এই শোনো না, বাসায় থাকতে আরো ভালো লাগছে না, চাকরি একটা করো, আমরা বিয়ে করব। না, এই মেসেজ তো জ্বালাতন করে ছাড়ছে। আমি ফোন দিলাম, ওপাশ থেকে একটা মেয়ের শব্দ শুনলাম। বলো কি বলবে? আপনি এসব কি শুরু করছেন? আমার তো বাসায় থাকা দুষ্কর হয়ে পড়বে। আমি কিছু জানি না, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। একটা চাকরি বাকরি করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও। বেয়াদব মেয়ে কোথাকার। আমি ফোন কেটে দিলাম। রাতে খাওয়ার সময়, কাল একটা ইন্টারভিউ আছে তোর, আমি সিভি জমা দিয়েছি। চাকরি না করলে আমি তোকে কাল থেকে বাসায় ঢুকতে দেব না, খাওয়া দাওয়া বন্ধ করে দিব। চেষ্টা করব। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নিলাম। আজ তোর ইন্টারভিউ, সেই খেয়াল আছে? রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দিতে। অফিসটা আমার পরিচিত। আব্বুর বন্ধুরা তারা সবাই মিলে একটা ব্যবসা করে। অফিসে এসে বসে রইলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক লোকজন এসেছে। নিশি, তোমার ভাইয়া আজ এত সকালে কোথায় গেছে? চাকরির ইন্টারভিউ দিতে গেছে। চাকরি না করলে ভাইয়াকে বাইরে বের করে দেবে। ঠিক করেছে। এইদিকে আমার সর্বনাশ হয়ে গেছে, আজ নাকি আমাকে দেখতে আসবে। কি বলো আপু, এটা হতে পারে না, তুমি আমার ভাবি হবে। তোর আশা পূরণ হলো না, এখন আসি রে, একটু পরে ছেলেরা আসবে। দেখছি কি করা যায়। হাবিবা উপরে চলে গেল। কিছুক্ষণ পর ছেলেপক্ষ হাবিবাকে দেখতে এলো। আপা, আপনার মেয়েকে নিয়ে আসেন। জি, এখনই আসছি। জান্নাত, নিশি, হাবিবাকে নিয়ে এসো।
আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, কিন্তু ছেলে কিছু বলছে না। আমাদের পছন্দ আমার ছেলের পছন্দ। জি, আমারও পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই হলো। আমরা যাচ্ছি, 2 দিন পর মেয়েকে বাসার বউ করে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি 2 দিন পর বিয়ের আয়োজন করব। এখন একটু মিষ্টি মুখ করে নাও। সবাই মিষ্টি মুখ করে নিল। হাবিবার বিয়ে ঠিক হয়ে গেছে। অন্যদিকে এখানে হাবিবুর কে আছেন? এখন আপনার ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে। এই যে আমি ইন্টারভিউ রুমে ঢুকলাম। আপনি আপনার ফাইল দেখান। জি, এই নিন। আমার ফাইল দেখতে শুরু করলো। আপনি রফিক স্যারের ছেলে? না, স্যার বললে আমরা আপনাকে চাকরি দিয়ে দিতাম, ইন্টারভিউ দিতে হতো না। জি, আমার আব্বু চায় না তার সুপারিশে চাকরি করি, নিজের যোগ্যতায় চাকরি পাই যেন। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। কিছু প্রশ্ন করলো আমাকে, আমি সব প্রশ্নের উত্তর দিলাম। হাবিবুর সাহেব বাইরে অপেক্ষা করুন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। আমি বাইরে এসে ক্যান্টিনে খেতে এলাম। অনেক ক্ষুধা লাগছে। দুপুর হয়ে বিকেল হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে নিলাম। ফোনে SMS এলো, আপনি আগামীকাল থেকে জয়েন করতে পারেন। আমি তেমন খুশি না। আমি বাসায় ফিরে এলাম। আগে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার বাড়ছি। আমি খেয়ে এসেছি। একটু শান্তিতে ছিলাম, তা নষ্ট হয়ে গেল। আমার চাকরিটা হয়ে গেছে। সে তো ভালো কথা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কফি নিয়ে ছাদে এলাম। এই চাকরি করব না বলে আমি হাবিবাকে ছেড়েছি। আকাশের দিকে তাকিয়ে আছি আর কফি খাচ্ছি। তখন একটা হাত কাঁধে পড়ল। তাকিয়ে দেখি নিশি। কিরে, এমন করে কি ভাবছিস? শুনলাম চাকরি হয়ে গেছে। ফাইজলামি করিস না, ভালো লাগছে না। তোর আবার কবে ভালো লাগে? হাবিব আপু তোর সাথে কিছু কথা বলতে চাই। আপু তুমি আসো, আমি নিচে গেলাম। ওকে, বাহ, ছেলেটা তাহলে চাকরি করবে। তোর বলতে হবে না, কি জন্য এসেছিস সেটাই আমাকে বলে চলে যা। টমকে কিছুদিনের জন্য আমার কাছে দিবি? দেব না। আমার টম তুই নিয়ে গিয়ে কি করবি? কিছু না, টমের মালিককে তো পেলাম না, টমকে কিছুদিন রাখতে চাই। আসছে মহারানী আমাকে পাওয়ার জন্য। আমি তোকে বলেছিলাম আমার সাথে সম্পর্ক করতে। বলিস নাই? মিথ্যা বলছিস কেন? তুই চাকরি করবি না বলে আমাকে ছেড়ে দিয়েছিস। আমার ইচ্ছা হয়েছে। এত সন্দেহ আমার ভালো লাগে না। ব্রেকআপ তার জন্য করছি। তুই রাগ নিয়ে থাকলি। আমি তোর জন্য এই বাসায় এসেছিলাম, কিন্তু তুই পরিবর্তন হয়ে গেছিস। সেই আমার ভুল ছিল। আমি তোকে এখনো ভালোবাসি। হাবিবা, চুপচাপ এখান থেকে চলে যা। কি করার ক্ষমতা আছে তোর? আমি রেগে গিয়ে হাবিবাকে দেয়ালের সাথে চেপে ধরলাম। যেই একটা থাপ্পড় মারতে যাব, তোকে মেরে লাভ নাই। তুই আমাকে মেরে ফেল, 2 দিন পর আমার বিয়ে। আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোকে এখন আর ভালোবাসি না। যে মেয়ে অন্য মেয়েদের নিয়ে আমাকে সন্দেহ করে তাকে আমি ঘৃণা করি। আমি নিচে নামতে শুরু করলাম। বিয়ের দিন সবাই আমার মরা মুখ দেখবে। আমি বিয়ে করব না। হাবিবা কান্নাকাটি শুরু করলো। হাবিবা নিজের ভুল বুঝতে পেরেছে অনেক আগেই। কি রে, সেই থেকে তোকে খুঁজছি, কোথায় ছিলি? ছাদে কি জন্য খুঁজছো বলো? আমি তোমাকে খুঁজছিলাম হাবিবা। সামনে বিয়ে, আমার তো ছেলে নেই। তোমাকে বিয়ের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু কোনো কিছু না, কাল থেকে লেগে যা বাড়ি সাজানোর কাজে। সবাই মিলে আমার উপরে জোর করে দায়িত্ব দিল। পরের দিন সকাল সকাল আমি বাড়ি সাজানোর কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার গার্লফ্রেন্ডের বিয়ে, তাতে আমার কোনো কষ্ট হচ্ছে না। বাহ ভাইয়া বাহ, নিজের গার্লফ্রেন্ডের বিয়ের আয়োজন করছিস, তোর লজ্জা করে না? কিসের লজ্জা? আমি কি মেয়ে নাকি? এটা আমার গার্লফ্রেন্ড না। মিথ্যে বলিস না, আমি সব জানি। আপু তোর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু তুই ক্ষমা না করে। আমাকে কাজ করতে দে। আমার আপুর যদি কিছু হয়, আমি আপনাকে ছাড়বো না। আপু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি টমকে নিয়ে হাবিবা দাঁড়িয়ে আছে। আমার টম তোর কাছে কি করছে? নিশি আমার কাছ দিয়ে গেছে, দেখো না আমার কাছে কি সুন্দরভাবে রয়েছে। বাহ, তুই থেকে তুমিতে চলে এসেছিস। ঠিক আছে, টমকে রেখে দে, আমার কাজ আছে। নিজের গার্লফ্রেন্ডের বিয়ের জন্য আয়োজন করছো, লজ্জা করে না? আমার যদি কিছু হয়ে যায় তার দায় তুমি থাকবে। আমার লজ্জা করে না? আমি কাউকে ভালোবাসি না, আমার কাজ করতে দে। আমি লাইটিং ইফেক্ট কাজ করানোর জন্য একটা ছেলেকে ডাকলাম। ভাইয়া বলেন কি করতে হবে? সারা বাড়িতে লাইটিং ইফেক্ট করতে হবে। আমি যেভাবে বলছি তুমি সেইভাবে লাইটিং করবে। ভাইয়া আপনি যা বলবেন আমি তাই করব। তুমি এই লাইটিং করতে শুরু করো। তখনই আঙ্কেল এলো।
কতটা কাজ এগিয়েছে বাবা? জি, কালকের মধ্যে সব কাজ হয়ে যাবে। তুমি কাজ চালিয়ে যাও, আমি অন্য দিকের কাজ সামলাতে শুরু করলাম। আমার মতো আমি কাজ করতে ব্যস্ত হয়ে গেলাম। সারাদিন অনেক খাটাখাটনি করে রুমে এসে শুয়ে ফ্রেশ হয়ে ছাদে উঠছি। তখন আপু, তোমার তো বিয়ে হয়ে যাবে, এখন কি করবে? তোমার ভাইয়া জানে আমি কেমন জেদি। আমি তোমার ভাইয়াকে না পেলে বিয়ের রাতে বিষ খেয়ে আত্মহত্যা করব। তুমি কি পাগল হয়ে গেছো? ভাইয়াকে তুমি ভালো করে বোঝাও। তোমার ভাইয়া আমাকে ভালোবাসে না। আমি সত্যিই তোমার ভাইয়াকে অনেক ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা নাকি মিথ্যা। আমি হাবিবার কথা শুনে নিচে নেমে এলাম। বুঝতে পারছি না কি করব। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি একসময় তাকে ছাড়া থাকতে পারতাম না। বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে এলাম। আজ প্রথম দেখছি তুই অনেক মন খারাপ করে আসিস। কি হয়েছে তোর? কিছু না, আমার কিছু হয়নি তো। তুই কিন্তু ঠিক করছিস না। হাবিবার বিয়ের জন্য আয়োজন করছি। কি করতে বলছিস তোরা? জানি আমি। হাবিবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কিছু করার নেই। এখনো সময় আছে। আমরা জানি তুই হাবিবাকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করতে পারছিস না। ছেলেটাকে হাবিবার সাথে অনেক মানাবে। আমি ওর যোগ্য নই। অনেক বড় ভুল করছিস। হাবিবাকে নিয়ে পালিয়ে যা, আমরা তোকে সাহায্য করব। আঙ্কেল আন্টি আমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস নষ্ট করতে পারবো না। তোর যা ইচ্ছা। ওদের কথা কানে না নিয়ে আমি বাসায় ফিরে এলাম। খেতে আয়। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তোমরা সবাই খেয়ে নাও। ঠিক আছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। এখন আর অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে না। মনে মনে ভাবছি, হাবিবা সত্যি যদি আত্মহত্যা করে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হঠাৎ চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তখনই নিশি এলো। সেই দিকে খেয়াল নেই আমার। ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছিস? আমি চিৎকার শুনে লাফিয়ে উঠলাম। কি হয়েছে? চিৎকার করছিস কেন? কখন থেকে তোকে ডাকছি, কিন্তু তোর কোনো উত্তর নেই কেন? কিছু না, তুই কি জন্য এসেছিস সেটাই আমাকে বল। আমার মনে হচ্ছে তুই আপুর কথা ভাবছিস। আপু কিন্তু আত্মহত্যা করলে অনেক সমস্যা হবে। ও কিছু করবে না, তুই আমার থেকে যা, আমাকে একা থাকতে দে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটু আপুর কথা ভেবে দেখ। আমি রাতে লাইটটা অফ করে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। আমার চিন্তা হচ্ছে সারা রাত ঘুম হয়নি। সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম। সাগর, নাস্তা করতে আয়। আমার খেতে ইচ্ছে করছে না। তোমরা সবাই নাস্তা করে নাও। কি হয়েছে বল তোর? কাল রাতে খেলি না, আবার এখন বলছিস কিছু খাবো না। কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি বাসায় থেকে বের হয়ে কাজ দেখিয়ে দিচ্ছি। হাবিবা আমার কাছে এসে বলল, তুমি নাকি কাল রাত থেকে খাওয়া দাওয়া করছো না? কি হয়েছে? আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি। হাবিবা তখন আমার হাত ধরে টেনে নিয়ে একটা দেয়ালের সাথে চেপে ধরলো। কিছু হয়নি না? আমি কিছু জানি না। তুমি আমাকে আজও ভালোবাসো, কিন্তু বলছো না একবারও ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি বলে দিয়েছি। হাবিবা কলার চেপে ধরলো। মিথ্যা কথা। তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমিও তাই চাই, দেখুক সবাই আমার বয়ফ্রেন্ড কিনা আমার বিয়ের জন্য আয়োজনের ব্যবস্থা করছে। আমি হাবিবার কাছ থেকে ছাড়িয়ে চলে এলাম। বিয়ের দিন চলে এলো। হাবিবা আমার কাছে এসে অনেক কান্নাকাটি করছে। আমি হাবিবার বিয়ে দেখতে পারবো না। রাতের দিকে নীল আর ইরফান কাছে চলে এলাম। তখনই নীলের কাছে ফোন এলো। হ্যাঁ বল নিশি, আমার কাছে ফোন করছিস কেন? নিশিজা বলল নীল শোনার জন্য প্রস্তুত ছিল না। ভাইয়া কি তোমাদের কাছে আছে? থাকলে এক্ষুনি বাসায় আসতে বলেন। কেন, বাসায় কিছু হয়েছে? তুই কাঁদছিস কেন? ভাইয়া, হাবিব আপুকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা এক্ষুনি আমাদের বাসায় চলে আসেন। এখনই আসছি। নিশি কি জন্য ফোন করেছিল? বেশি কথা না বলে চুপচাপ দৌড়ে বাসায় চল। হাবিবাকে কোথায় পাওয়া যাচ্ছে না। সব দোষ তোর। মেয়েটা যদি কিছু করে ফেলে। আমি দৌড় লাগালাম। নীল আর ইরফান আমার সাথে দৌড়ে বাসায় এলো। এখন কি হবে? আমার মেয়েটা কোথায় চলে গেছে? আমাদের আরও খোঁজ করতে হবে। ছেলে পক্ষ যদি জানতে পারে তাহলে কি হবে? হাবিবাকে খুঁজতে আমি এখনই লোক পাঠাচ্ছি। তাই করো এখনই। আমি তো ভয় পেয়ে গেলাম। হাবিবা আত্মহত্যা করেনি তো? ধুর, আমি কি সব ভাবছি। হাবিব ভাইয়া, তুমি আমার আপুকে এনে দাও। তুমি না আপুর বয়ফ্রেন্ড? সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি হাবিবাকে খুঁজে আনবো, সবাই চিন্তা করো না। ভাইয়া, সেদিন সাদে তোমাকে উঠতে দেখে আপু আত্মহত্যার কথা বলেছে। যদি তোমাকে না পাই। হারামজাদা, আজ যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমি তোকে ছাড়বো না।
আঙ্কেল চিন্তা করবেন না, আমরা এখনই বাইক নিয়ে বের হচ্ছি। আমরা বাইক নিয়ে সারা শহর ঘুরতে শুরু করলাম। তুই যদি হাবিবাকে মেনে নিতিস তাহলে এইসব হতো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি জানতাম হাবিবা এমন করে বসবে? আমি তো হাবিবাকে সুখী দেখতে চেয়েছিলাম। হাবিবার কিসের সুখ তুই ভালো করে জানিস। আমরা তিনজন আলাদা আলাদা হয়ে খোঁজ শুরু করলাম, কিন্তু কোথাও পেলাম না। আমরা সবাই বাসায় ফিরে এলাম। হাবিবাকে কোথাও পেলে তোমরা? জি না, আমরা থানায় নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখে এসেছি, কিন্তু ছেলেপক্ষ এখনো আসে নাই। 11টা বেজে গেছে। বিকেল থেকে হাবিবাকে খোঁজাখুঁজি করছে সবাই। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি কাঁদতে কাঁদতে আমার রুমের দরজা খুলে অবাক হয়ে গেলাম। আমি রুমে ঢুকে দেখি টমকে নিয়ে হাবিবা আমার বেডে ঘুমিয়ে আছে। আমি সবাইকে জোরে জোরে ডাকলাম, সবাই দৌড়ে চলে এলো। আমরা সব রুম খুঁজেছি, শুধু হাবিবের রুম বাদে, আর হাবিবা এখানে ঘুমিয়ে আছে। জান্নাত হাবিবাকে পানির ঝাপটা দিয়ে ঘুম থেকে উঠালো। তুই এখানে, আর আমরা সবাই চিন্তা করছি। এখন চল, বিয়ের জন্য রেডি হবি। আমি এই রুম থেকে কোথাও যাব না, আজ থেকে এই রুম আমার। কেন, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তুই কি আমাদের একবারও বলছিস হাবিবকে ভালোবাসিস? তোমরা কি আমার কাছে জিজ্ঞেস করেছিলে এই বিয়েতে আমার মত আছে কি? আমি হাবিবকে ছাড়া কাউকে বিয়ে করবই না। কিন্তু এখন আমি কি করব? ছেলে পক্ষকে তখনই আঙ্কেলের কাছে ফোন এলো। বলছি বেআই সাহেব, আমার ছেলে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে। ছেলে পালিয়ে গেছে মানে? আমার ছেলে যাকে ভালোবাসে তাকে নিয়ে পালিয়ে গেছে। আপনি যদি রাজি থাকেন, আমি আমার ছোট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চাই। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আপনি ফোন রাখেন। ভাই, তাহলে আমার ছেলের সাথে দিলে কেমন হয়? আমি রাজি আছি। হাবিবা যদি আগে বলতো হাবিবকে ভালোবাসে, তাহলে আমি হাবিবাকে বিয়ে হাবিবের সাথে দেওয়ার ব্যবস্থা করতাম। হাবিবা, যা মা, তুই রেডি হয়ে নে। আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দেব। আর বিয়ে যদি না করতে চায়, তাহলে ওর এই বাসায় জায়গা নেই। হাবিব, আমি কিছু শুনতে চাই না। তুই এখনই রেডি হয়ে নিচে আয়। নীল, ইফরান, তোরা ওকে সাহায্য কর। ওকে। সবাই চলে গেল। হাবিবা যাওয়ার সময় আমাকে চোখ মেরে গেল। যাক, ভালো হয়েছে। আমি রেডি হয়ে নিলাম, নিচে নেমে এলাম। ভাইয়া কেমন দিলাম? কি এটা তোদের প্ল্যান ছিল? এতে আমাকে অনেক ঝামেলা পেরোতে হলো। আমি আর হাবিবা আপু, সরি ভাবি মিলে। শাকচুনি তো আমার বাসায়। রাতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। আজ আমাদের বাসর ভাবতেও লজ্জা করছে। সবাই মিলে আমাকে বাসর করে ঢুকিয়ে দিয়ে দিল। আমি দরজা বন্ধ করে দিলাম। হাবিবা আমার কাছে এসে পা ধরে সালাম করলো। কেমন দিলাম? আমি বলেছিলাম না তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবই না? তুমি অনেক বেয়াদব। আজ তোমার জন্য কাঁদতে হয়েছে। ঠিক আছে, একটা কিস দে না। দেব না। হাবিবা আমাকে বেডের উপরে ফেলে দিয়ে আমার উপরে উঠে পড়লো। লাইট অফ করে দিয়ে যা শুরু করলো তা আর বলা যাবে না। আপনারা এখনো কি করছেন? এবার ওদেরকে ওদের মতো রোম্যান্স করতে দেন। বাই বাই। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।